আজকের লেকচারে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম প্রোগ্রাম নিয়ে বা বলতে পারো স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। মানে আজকের থেকে আমরা প্রথম প্রোগ্রাম লেখা শিখব যে কিভাবে একটা সি এর প্রোগ্রাম সক্ষমলি লিখে আমাদের চালাতে হয়। তার আগে আমি একটা কথা বলবো, অলরেডি কিন্তু আমাদের এই সি এর প্লেলিস্টে 3টে পার্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আমাদের প্লেলিস্টে। তোমরা যারা এই বেসিক পার্টগুলো দেখোনি, কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ইন্ট্রোডাকশন এবং কি করে আমাদের ইম্পর্টেন্ট যেটা পার্টটা ছিল, যেটা আমাদের এর আগের ভিডিও পার্ট নাম্বার 3, আমরা এটা পার্ট নাম্বার 4 দেখছো তোমরা। পার্ট নাম্বার 3তে কিন্তু আমরা ইনস্টলেশন পারপাস নিয়ে কথা বলেছি যে দেব সি প্লাস প্লাস সফটওয়্যারটা কি করে ইনস্টল করব। তোমাদের যদি এই সফটওয়্যারটা না থাকে বা যাবতীয় এরকম আইডি যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই সফটওয়্যারটা যদি না থাকে, যে কোনো সেটা শুধু নট অনলি তোমরা দেব সি প্লাস প্লাস এর কথা বলো না কেন, তোমরা কোড ব্লকস বলতে পারো বা টার্বো সি প্লাস প্লাস বলতে পারো, এরকম অনেক রকম সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি তো যেটা দিয়ে করাবো থ্রু আউট দ্য টিউটোরিয়াল সিরিজ, ওখানে আমরা দেব সি প্লাস প্লাস এর কথাই বলবো। তো সেই সূত্রে যদি এখনো ওটা ইনস্টল করোনি, কিন্তু যেহেতু আমি সবসময় বলেছি আমার প্লেলিস্ট থেকে ফলো করতে করতে প্র্যাকটিক্যালটাও দেখবে, তাই তোমরা কিন্তু তোমাদের দুটোই জিনিস কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো আমরা এগিয়ে গেলাম, ধরে নিলাম তোমরা অলরেডি এগুলো সবই করে রেখেছো। তো বেসিক স্ট্রাকচারের ব্যাপারে যখন কথা বলবো, তোমরা তোমাদের স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাচ্ছ যে আমি একটা ছোট রকম একটা কোড লিখে রেখেছি। তো এই কোডটার কি মানে সেটা কিন্তু আমরা জানি না। তো এটা বেসিক যে এই কোডের কি কাজ, এই কোডটা আমাদের আউটপুটে, যেহেতু আমরা কি হয়, আমরা প্রোগ্রাম যখন লিখি আমরা প্রোগ্রামের বিনিময় কিছু ইনপুট দিতে পারি বা ইনপুট দিতে নাও পারি, তার বিনিময়ে কিন্তু একটা আউটপুট আমরা পেতে চলি। তা সেটারই একটা আউটলেয়ার ডায়াগ্রামটা আমরা স্ক্রিনে একটু দেখবো। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছবি তোমাদের জন্য এঁকেছি, যেখানে একটা hello.c নামে একটা ফাইল তৈরি করেছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এই hello.c-টা কি? যখনই তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিপিএল লিখলাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো একটি ফাইল জেনারেট করবে, মানে কোনো কোড লিখবে, সেই কোডটা একটা ফাইল হিসাব মতো, যে কোনো জিনিস আমাদের কম্পিউটারে কিন্তু ফাইল হিসাবেই ট্রিট হয়। যেরকম তোমরা সিনেমা দেখো, ভিডিওটা একটা ফাইল, তোমরা গান শোনো, তোমরা যে গান শুনছো ওটা MP3 MP4 এগুলো সবই কিন্তু এক ধরনের ফাইল। গানগুলো MP3 হয়, ভিডিওগুলো MP4 বা আদার্স অনেক রকম ফরম্যাট হয়। তো সবকিছু একটা ফাইল, যেরকম ওয়ার্ড ডকুমেন্ট খোলো .doc ফাইল, এক্সেল খুললে .csv বা XLSS ফাইল হয়ে যায়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখনই কোনো আমাদের কম্পিউটারে কোনো রকম ডকুমেন্টস নিয়ে কাজ করি বা কোনো কাজ করি, সেটা কিন্তু একটা ফাইলের ফরম্যাটেই কিন্তু সবকিছু হয়। তো যেহেতু আমরা সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা লিখছি, তো সি এর প্রোগ্রাম যেটা লিখবো, যেখানে লিখবো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাইল। তার এক্সটেনশন, প্রত্যেকটা জিনিসের এক্সটেনশন, যেমন .mp4 হচ্ছে আমাদের গান যেসব ফাইলগুলো হয়, সেই গানগুলোকে আইডেন্টিফাই করার জন্য .mp4 ফরম্যাট থাকে। মানে আমরা আমাদের যে অপারেটিং সিস্টেম আছে আমাদের কম্পিউটারে, তাকে তো বুঝতে হবে যে এই ফাইলটা কিসের ফাইল, তাই জন্য আমরা একটা এক্সটেনশন দিয়ে অপারেটিং সিস্টেমকে বোঝাই। আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, যেটা উইন্ডোজ 10 11 যাই তোমরা ব্যবহার করো, কেউ ম্যাকে দেখছো, iOS ইউজ করছো, তো যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করো না কেন, তাদেরকে আইডেন্টিফাই করানোর জন্য আমরা এক্সটেনশন প্রোভাইড করি। ঠিক আছে, যেরকম ভিডিও দেখলে আমাদের .mp4 হয়, আমরা গান শুনলে .mp3 হয়। তাহলে এইভাবে কিন্তু ওএস আমাদের যে অপারেটিং সিস্টেম আইডেন্টিফাই করে এটা কি ধরনের ফাইল, আর কিচ্ছু না কিন্তু। ঠিক আছে, তো সেই সূত্রে আমাদের যে সি এর প্রোগ্রামিং এর কথা বলছি, এই সি প্রোগ্রামিং যে ফাইলটা দেখতে পাচ্ছ, যেটা hello.c, এই .c হচ্ছে এই ফাইলটার এক্সটেনশন। এইটুকু এখান থেকে ক্লিয়ার হলেই বুঝতে পারবে যে .c-টা হচ্ছে এটা কিন্তু আমাদের এক্সটেনশন। এটার সাহায্যে আমাদের অপারেটিং সিস্টেম বুঝতে পারছে যে এই ফাইলটা কিন্তু সি প্রোগ্রামিং ফাইল, আর কিছুই না। তো এবার বেসিক স্ট্রাকচারটাই চলে যায় যে এই hello.c একটা প্রোগ্রামিং ফাইলের নাম, এর মধ্যে কিছু লাইন অফ কোড লেখা আছে। কি লেখা আছে এটা পাশেই এখানে দেখতে পাচ্ছ, এই পাশে ধরে নাও এই পুরো পোর্শনটা, এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে তোমাদের এই পুরো পোর্শনটা ধরে নাও এই কোডটার মধ্যে, এই ফাইলের মধ্যে লেখা আছে। তো সবসময় প্রোগ্রাম কিভাবে কাজ করে, একটা যখন প্রোগ্রাম লিখি তার বেসিক আইডিয়া তোমাদের কাছে হয়ে গেছে, প্রোগ্রাম কি জিনিসপত্র এটা নিয়ে কথা বলবো না। তো যখনই আমরা প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামে একটা এরকম ধাঁচটা এইভাবে থাকে যে আমরা ইনপুট প্রোভাইড করি, প্রোগ্রাম সেই ইনপুটটাকে নিয়ে কিছু ম্যানিপুলেট করে। ইনপুটে আমরা কি দিই, ডেটা আমরা প্রোভাইড করি, আউটপুটেও কি পাই, ডেটা আমরা পাই। এই কথাটা একদম যে বিগিনিং স্ট্রাকচারই ক্লিয়ার করে নাও, এটা একদম তোমরা বিগিনিং পোর্শন অফ দ্য সি ল্যাঙ্গুয়েজ শিখছো। নট অনলি ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আমাদের,
প্রোগ্রাম কিন্তু এই স্ট্রাকচারেই কাজ করে, যে প্রোগ্রামকে আমাদের ইনপুট প্রোভাইড করতে হবে, ডেটা দিতে হবে, সেই ডেটাটাকে ম্যানিপুলেট করবে, মানে বা ওটাকে ওর উপর অপারেশন পারফর্ম হবে, সেটা প্রোগ্রামের লাইন অফ কোডের মধ্যে কোনো অপারেশন পারফর্ম হলো, পারফর্ম হওয়ার পর যে রেজাল্টটা আছে সেটা কিন্তু আমাদের আউটপুটে আমাদের পাবো আমরা। যেরকম সিম্পল যদি বলি যে আমাদের ডেটায় যদি 2 আর 3 অ্যাজ আ ডেটা গেল, প্রোগ্রামের মধ্যে 2 আর 3 কে যোগ করে আমরা 5 পেলাম, তাহলে 5টা আমরা আউটপুটে পাবো। তো এরকম ধরনেরই কিন্তু প্রোগ্রাম অ্যাকচুয়ালি হয়। আমরা কিছু ডেটা ইনপুট প্রোভাইড করি, ইনপুটকে প্রসেস করানো হয়, করে কিন্তু তার বিনিময়ে কিছু আউটপুট আমরা পাই, এটাই স্ট্রাকচার। বাট অনেক ধরনের প্রোগ্রাম হয় যেখানে আমরা এই ইনপুটটাকে আমরা স্কিপ আউট করতে পারি, মানে ইনপুট নাও দিতে পারি, ঠিক আছে। যেরকম এই প্রোগ্রামটায় তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো ইনপুটের সিনারিও নেই। আমরা কি করে প্রোগ্রামে ইনপুট নিতে হয় সেটা আমরা শিখবো, কিছু ভিডিও আমাদের গেলে স্টেপ বাই স্টেপ আমি করাচ্ছি, সবই শেখাবো। তো আপাতত আমরা যত পর্যন্ত ইনপুট নেওয়াটা না শিখছি তত পর্যন্ত আমরা এই জিনিসটাকে আমরা ব্লক আউট করে দিচ্ছি, ইনপুট নিচ্ছি না, যেহেতু এটা কাটা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝাই যে ইনপুট এখানে কাটলাম কেন, মানে আমরা আপাতত ইনপুট নেওয়া শিখিনি। ধরে নাও প্রোগ্রামের মধ্যে কিছু ডেটা আছে, ডাইরেক্টলি আমি আউটপুটে পাচ্ছি, এই ধরনের আমি এখন কিছু এক্সাম্পল তোমাদের দেবো। তারপর যখন আমরা ইনপুট নেওয়া শিখবো, কিছু ভিডিওসের পর আমরা ইনপুট নেওয়াও শিখবো। যারা বিগিনিং আমি সিলেবাস ডিসকাশন করেছিলাম, খুব ভুল না বললে এখান থেকে আমাদের পার্ট 4, পার্ট 8-এ গিয়ে মোস্ট প্রবাবলি 7-8-এ গিয়ে আমরা কিন্তু ইনপুট নেওয়া কিন্তু শিখে নেবো, কিভাবে ইনপুট নেয় তার বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করবো। তার আগে ইনপুট নেওয়ার আগে তার বেসিক কিছু আইডিয়াস আছে, সেগুলো যদি ক্লিয়ার না করি তোমরা ভালো লাগবে না। তো সেই সূত্রে ওই জিনিসগুলো বুঝিয়ে আমরা ইনপুট নেওয়াটা শিখবো। ক্লিয়ার হয়েছে? তো এখন আমরা ইনপুটটাকে স্কিপ আউট করে, কিন্তু প্রোগ্রাম কিন্তু বেসিক জনার এরকমই হয়, একটা প্রোগ্রাম যে বিনিময় কিছু ইনপুট নেয়, তার বিনিময় ইনপুটটা নিয়ে ইনপুটের উপর কিছু প্রসেসিং করানো হয় প্রোগ্রামের মধ্যে, তার বিনিময়ে আউটপুট পাই, হচ্ছে বেসিক আইডিয়া। তো তার বিনিময়ে পাশে একটা কোড লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা প্রথমে কিছু একটা লিখেছি হ্যাশ ইনক্লুড, কোনো স্পেস না দিয়ে, এটাকে বলা হয় গ্রেটার দেন সাইন, সাইনটাকে ভালো করে দেখে নাও, এটা গ্রেটার দেন সাইন, এটা লেস দেন সাইন, এর মধ্যে লিখেছি stdio.h, ঠিক আছে। তারপর আমরা লিখেছি ইন্ট মেন, এটা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, বলা এগুলোকে কি বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কিতে তোমরা 9 আর 0, শিফট টিপে 9 আর শিফট টিপে 0 করলেই ব্র্যাকেটগুলো তোমরা পেয়ে যাবে। তারপর এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, বলা হয় যদি তোমরা আইডেন্টিফাই করে দিই, এটাকে সেকেন্ড ব্রেসেসও অনেক জায়গায় বলে, ব্র্যাকেটও বলে। আমি ব্র্যাকেট বলছি, তোমরা অনেক জায়গায় ব্রেসেসও কথাটা শুনতে পাবে, কোনো ব্যাপারটা আলাদা কিছু না। তারপর আমরা লিখেছি প্রিন্ট এফ, ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটসের মধ্যে হ্যালো ওয়ার্ড লিখে আবার ডাবল কোটস ক্লোজ করে, আবার ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজিং ব্র্যাকেট বলা হয়। যখন এইটাকে যদি ওপেনিং বলা হয় এটাকে ক্লোজিং বলা হয়, এটাকে ওপেনিং বলা হলে এটা ক্লোজিং বলা হবে, এবং পরবর্তীকালে এটাও দেখবো আমরা, এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট বলা হয়, এটা ওপেনিং হলে এটা ক্লোজিং হবে, ঠিক আছে। তো ক্লোজ করে দিয়েছি, আমরা এন্ডে সেমিকোলন দিই, আর রিটার্ন 0 লিখেছি, লিখে সেমিকোলন দিয়ে আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। প্রথমে জিনিসটা পড়ে বললাম, এবারের মানেগুলো বলবো। এর মানেটা কি, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কোডিং। এবার স্ট্রাকচার কথাটার মানে কি, স্ট্রাকচারে যদি কথা বলি, আমাদের এই প্রোগ্রামটা কি কাজ করছে, আমাদের আউটপুটে গিয়ে এই প্রোগ্রাম যখন আমাকে আউটপুট দেবে, আউটপুটে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কি বললাম, আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি যখন, তখন একটা জিনিসই প্রথম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শিখি যে হ্যালো ওয়ার্ল্ড কি করে প্রিন্ট করতে হবে। ফার্স্ট আমাদের যখনই আমরা হাতে করি দিই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা সি বলো, C++, জাভা, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো না কি, আমরা কিন্তু প্রথমে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করতে শিখি। তো সেই সূত্রে এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা যে প্রিন্ট করার জন্য কিছু বেসিক কিন্তু কোডিং অ্যাপ্রোচ আমাদের থাকতে হবে, যেটাকে বলা হয় বেস কোডিং অ্যাপ্রোচ বা বেসিক স্ট্রাকচার। ওটা না থাকলে তোমাদের কিন্তু প্রিন্টিং হবে না, মানে প্রোগ্রাম লেখার জন্য কিছু বেসিক নেসেসারি লাইন অফ কোড কিন্তু লিখতে হবে। তো সেই কোন বেসিক লাইন অফ কোডগুলো সেটা প্রথমে বলে, যেগুলো তোমায় লিখতেই হবে, সেটা একটা আইডিয়া আমি এখানে তোমাদের প্রথমে দেখিয়ে। এই যে তোমরা ডান দিকে স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছ, যেখানে শুধু এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কথাটা নেই, দেখতে পাচ্ছ স্ক্রিনে, বাদ বাকি পুরো কোডটাই কিন্তু হুবাহু এক, তোমরা যদি মেলাও। তো এইটাকে বলতে পারো আমাদের বেসিক স্ট্রাকচার বলতে পারো। কি বললাম, এটাকে বলা যায় হচ্ছে বেসিক স্ট্রাকচার। যখনই তোমরা সিএ কোড লিখবে এই স্ট্রাকচারটা ফলো করে মেনটেন করতে হবে। এবার এই স্ট্রাকচারের কথা একটু বলে দিই, আমি এই বেসিক স্ট্রাকচারটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, মোটামুটি সব জায়গায় অ্যাপ্লিকেবল, কোনো অসুবিধা নেই। বাট ডেপ C++ এ করছি, অনেক লোক বলবে স্যার আমরা এখানে ইন্ট কথাটা ইউজ করেছি, INT, এখানে আমরা ভয়েডও কথাটা ইউজ করতে পারি, VOID ভয়েড, আর রিটার্ন 0টা নাও দিতে পারি। তাছাড়াও কিছু লাইন এখানে ঢুকে যাবে এরকম জায়গায়, যেখানে হচ্ছে কি কি লাইন ঢুকতে পারে, CLR, SCR,
ঠিক আছে, গেট সিএইচ, এই কথাগুলো কিন্তু আমাদের অনেক লোক তোমরা বলবে যে স্যার আমাদের স্কুল কলেজে এরকম জিনিস ইউজ করেছে, আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজ করেছে। এবং তাছাড়াও আপনি যে বলছেন হ্যাশ ইনক্লুড stdioh, এবং তার সাথে আরেকটা হ্যাশ ইনক্লুড ইউজ করা হয়েছে আমাদের স্কুল বা কলেজে, যেটা হচ্ছে conio.h। কথাগুলো আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, আমাদের এরকম ডাউটস আসবে যে এরকম কিন্তু স্যার আমাদের স্কুলে তো এরকম ভাবে করিয়েছে বা আমাদের কলেজে তো এরকম ভাবে করিয়েছে, এটার সিনারিও বলে দিই। দেখো আমরা যখন দেবসি প্লাস প্লাসে করছি, এটা কিন্তু একটা অ্যাডভান্স এডিটার সফটওয়্যার বলতে পারো বা আইডি বলতে পারো। তো সেই সূত্রে এখানে এত কিছু না লিখলেও চলবে, এর মানেগুলো আমি বলে দেবো, প্রত্যেকটা জিনিসের মানে আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো তোমাদের, যাতে তোমরা যে কোনো প্ল্যাটফর্মে করো কিনা তোমাদের যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। এইবার প্রথমত এই যে ধরে নাও আমি আমার এই কোডে আমি লিখেছি হ্যাশ ইনক্লুড stdioh, বা আমরা তোমরা বলতে পারো যে স্যার আমরা হ্যাশ ইনক্লুড conio.h টা আমাদের কলেজে কিন্তু এর সাথে লিখেছে। তো এই সূত্রে আমি দুটো লাইনের কথাটা বলে দিই, দুটো লাইন মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন। এই দুটো লাইনের মানে হচ্ছে যে আমরা হেডার ফাইল, এটাকে বলা হয় হেডার ফাইল বলা হয়, কি বললাম, হেডার ফাইল আমাদের প্রোগ্রামে বলা হয়। হেডার ফাইল কি কারণে লাগে কাজে সেটা আমরা বুঝবো, চিন্তা নেই। প্রথমত এই হ্যাশ ইনক্লুড কথাটা তো প্রথমে লিখতে হবে, তারপরে গ্রেটার দ্যান এবং লেস দ্যানের মধ্যে আমাদের এইগুলোকে বলা হয় হেডার ফাইল ইনক্লুড করছি। এই কথাটাকে আরো যদি কমপ্লিটলি বলি, এটাকে বলা হয় হেডার ফাইলগুলো আমাদের প্রোগ্রামে আমরা ইনক্লুড মানে ঢুকিয়ে নিলাম, সিম্পল কথা ভাবো, ঠিক আছে। তো ইনক্লুড কথাটার মানে কি, হেডার ফাইল কোনগুলো আমি পাশে এখানে লিখছি, হেডার ফাইল হচ্ছে এই conio.h, এই h মিন্স এই এইচটা দেখতে পাচ্ছ তোমরা, h মানে হচ্ছে হেডার ফাইল, সেরকম stdio.h, h মানে হচ্ছে হেডার ফাইল। এটার মানে কি, এটার মানেটা একটু ভালো করে তোমাদের ক্লিয়ার করে দিই। প্রথমে যে ঢুকছি এইগুলো না লিখলে, কোনিওটা বাদলাম, যে আমাদের দেবসি প্লাস প্লাসে কোনিও না লিখলেও চলে, কেন আমরা কোনিও লিখছি, কি বৃত্তান্ত, এগুলো আমরা ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। তো প্রথমে বলি হেডার ফাইল জিনিসটা কি জিনিস। দেখো যখন আমরা সি এর যে কোনো রকম যেই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করছো কিনা, দেবসি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস, কোড ব্লকস, এই যখন তোমরা ইনস্টল করো সি এর একটা তোমাদের যে তোমাদের প্রোগ্রাম ফাইলস মানে সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস বলে সব একটা সফটওয়্যার একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে সি এর একটা কিন্তু লাইব্রেরি ক্রিয়েট হয়, কি বললাম, একটা সি নামক একটি লাইব্রেরি ক্রিয়েট হচ্ছে, বা এটাকে সি লাইব্রেরি বলেও আমরা বলতে পারি, যেটা আমাদের প্রোগ্রাম ফাইলসের মধ্যে রয়েছে। এই সি লাইব্রেরির মধ্যে এই হেডার ফাইলগুলো প্রেজেন্ট রয়েছে, এগুলোকে আমরা লাইব্রেরি ফাইলও বলতে পারি, কি বললাম, এগুলোকে আমরা লাইব্রেরি কথাটার অর্থ কি আমি সেটাকে আমি বোঝাবো এখানে। দেখো এই লাইব্রেরি কথাটার অর্থ কি এবার তোমাদের বলি। এই যে তোমরা এই এবার তোমরা ডান দিকের কোডে দেখো, আমরা ইন্ট মেনের মধ্যে এখানে কিচ্ছু লিখিনি, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে, বাট এই জায়গাটাই আমরা মেন কোডিংটা করবো। আমাদের এটা তো বেসিক স্ট্রাকচার, যা লেখা লিখবো, আমাদের এই জায়গাটা ইন্ট মেন, এই সেকেন্ড ব্র্যাকেট আর রিটার্ন জিরোর উপরে যে জায়গাটা খালি দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমরা মেনলি কোডিং ব্যবহার করবো, মানে এমনি মেনলি আমরা এর মধ্যেই কোডিংটা কিন্তু করব। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখানে জাস্ট এখানে এই বাঁ দিকেরটা কি কোড লিখেছি, জাস্ট আমরা লিখেছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। এবার আমি এই লাইনটা যখন বোঝাবো তখন তোমরা এই হেডার ফাইলের কিছু একটা আইডিয়া পাবে। এই প্রিন্ট এফ দেখতে পাচ্ছ তোমরা, এই কথাটা এখানে লিখি প্রিন্ট PRINT-F, তার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড, তো আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুটে আমরা পাচ্ছি, এক্ষুনি বললাম। তো প্রিন্ট এফ এর ডাবল কোটসের মধ্যে আমরা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, তাই আমরা আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। তো প্রিন্ট এফ একটা কি বুঝতে পারলাম, এটা একটা ফাংশন যেটার সাহায্যে আমরা আউটপুট স্ক্রিন আমরা কোনো জিনিসকে আউটপুট দিতে পারি, বা আউটপুট স্ক্রিনে আমরা প্রিন্ট করতে পারি বা শো করাতে পারি, তোমরা যেভাবেই কথাটাকে ধরো না কেন। কি বললাম বুঝতে পেরেছো? আউটপুট স্ক্রিনে কোনোভাবে কোনো কিছু যদি শো করাতে হয়, তখন আমরা প্রিন্ট এফ যে বলে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমরা ব্যবহার করি। এছাড়া আরো দু তিনটে প্রিন্ট এফ এর ভেরিয়েশন আছে, সেটা এখন আমি দেখাবো না। আমরা 6 নম্বর ভিডিও কি 7 নম্বর ভিডিওতে আমরা প্রথমে ফরম্যাট স্পেসিফায়ারটা দেখবো, তারপর আমরা এর আরেকটা ভেরিয়েশন নিয়ে কথা বলবো। বাট এইটুকু আজকে এখান থেকে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে নাও, ওটা আমরা পরে দেখলেও বুঝতে পারবো। তো সেই সূত্রে আমরা এইটুকু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে প্রিন্টএফ ফাংশনটার মধ্যে আমরা যেটা লিখছি ডাবল কোটসের মধ্যে, সেটা কিন্তু আমরা আউটপুটে কিন্তু আমাদের আউটপুট স্ক্রিন যেটা থাকবে সেখানে কিন্তু আমরা শো কিন্তু আমরা করতে পারবো। তো এখান থেকে এই যে প্রিন্টএফ এর ফাংশনের যে কাজটা, এটা ওয়ান কাইন্ড অফ ফাংশন বলি, কি বললাম, প্রিন্টএফ ইজ আ ফাংশন। তো এই ফাংশনের যে কাজটা কোথায় লেখা রয়েছে,
এই প্রশ্নটা, এটা দেখুন আমি আর তোমরা এটা আমরা পড়াশোনা করে শুনে জিনিসটা মাথায় রাখতে পারি, বাট যখন এই প্রোগ্রামটা যখন চলবে, যখন রান করবে, যদি সিম্পল কথা বলি, কম্পাইলারের গল্প আমরা অলরেডি জানি। কম্পাইলার কি করবে, এই হাই লেভেল কোডটাকে লো লেভেলে কনভার্ট করবে, খুব যদি ভুল না বলি, এটা অলরেডি বেসিকটা আমরা জেনে এসেছি। তো এই যে হাই লেভেল থেকে লো লেভেলে যে কনভার্সনটা হবে, কম্পাইলার যদি এই প্রিন্টএফ কথাটার মানেই না জানে, তাহলে কাজটা করবে কি করে? তোমাদের একটু ক্লিয়ার হচ্ছে? এই প্রিন্টএফ ফাংশনটা যে লেখা আছে, এর ভেতরে কি লেখা আছে? ফাংশন কথাটার মানে যদি সিম্পল বলি, ধরে নাও একটা কাজ, এর ভেতরে কিছু কোড লেখা আছে, আমরা এটা কোথাও একটা লেখা রয়েছে, ধরে নাও কোথায় লেখা রয়েছে সেটা আমরা পরে বলবো। এইটা ধরে নাও একটা ফাংশন, যারটা ডাইরেক্টলি একটা কাজ আছে, আমি যদি এই ফাংশনটাকে কল করি সেই কাজটা করে দিয়ে বেরিয়ে যাবে। তো প্রিন্টএফ এর কি কাজ যদি সিম্পল কথা বলি, প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুট স্ক্রিনে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটাকে শো করানো বা প্রিন্ট করানো, সিম্পল কথা। তো এটা কিভাবে লেখা হয়েছে, এর পেছনে কি কোড লেখা হয়েছে আমরা কিন্তু জানি না, উই ডোন্ট নো। বাট কম্পাইলার যদি না জানে, কম্পাইলারের প্রিন্টএফ এর কাজটা যদি না জানে, তাহলে কম্পাইলার এই কাজটা করবে কি করে? আলটিমেটলি এই কাজটা কে করে? হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্সন। তাহলে আমাদের যে প্রিন্টএফ এর পেছনে যে কাজগুলো আছে, যে কোডগুলো লেখা আছে তোমরা ধরতে পারো, তো সেগুলো তো কম্পাইলারকে জানতে হবে, খুব সিম্পল কথা, সেগুলো কম্পাইলারকে কিন্তু জানতে হবে, নাহলে কম্পাইলার এই লাইনটার বিনিময়ে তার লো লেভেল কোড জেনারেট করতে পারবে না। তো সেই সূত্রে এই যে প্রিন্টএফ ফাংশনের যে ডেফিনেশন বলতে পারো, বা এর মধ্যে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেটা লেখা রয়েছে, যেই লাইন অফ কোড গুলো লেখা আছে, লাইন অফ কোড কথাটার সিম্পল বাংলা মানে যেই কোডটা করা আছে, যেটা সাহায্যেই কাজটা হচ্ছে, সেটা কোনো একটি জায়গায় লেখা থাকে, যেই জায়গাটা লেখা থাকে সেগুলো বলা হয় হেডার ফাইল বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? এই প্রিন্টএফ ফাংশন যেইখানে লেখা রয়েছে, যেই ফাইলগুলোর মধ্যে এই ফাংশনটা লিখে রেখেছে, এটা কে লিখে রেখেছে? যারা সি তৈরি করেছে তারাই কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। যখন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করি, তার সাথে সাথেই কিন্তু এই জিনিসগুলো আমরা ফ্রিতে পেয়ে যাই, আমাদের এগুলোকে মাথায় ভাবতে হয় না, ঠিক আছে? যে কোনো সফটওয়্যার, যেটা টার্বো সি প্লাস প্লাস বলো বা দেব সি প্লাস প্লাস বলো, যখনই যা সফটওয়্যার ডাউনলোড করছি তার মধ্যে থেকে এই হেডার ফাইলগুলো অটোমেটিক কিন্তু আমাদের ওর মধ্যেই থাকে, আমরা পেয়ে যাই। সেই কিরকম ধরনের হেডার ফাইলের কথা বললাম, যেটা হচ্ছে comio.h, std.h, stdio.h, এগুলো কিন্তু একটা হেডার ফাইল। তাহলে এবার প্রিন্টএফ যে ফাংশনটা, এটা কোন হেডার ফাইলের মধ্যে আছে যদি বলি, stdio.h, এই হেডার ফাইলের মধ্যে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা কিন্তু এর ডেফিনেশন লেখা আছে। তাই কারণে আমাদের কিন্তু এটাকে, এই হেডার ফাইলটাকে আমাদের নিজের প্রোগ্রামে ইনক্লুড করতে হয়। এবার তোমাদের প্রশ্ন আসবে, স্যার কেন ইনক্লুড করতে হয়? এটা এক্ষুনি বললাম, কম্পাইলার কিন্তু এই ফাংশনটাকে চেনে না, প্রিন্টএফ ব্যাপারটা কিন্তু জানে না, কম্পাইলারকে বলে দিতে হয়, কম্পাইলারকে আমাদের এই ইনক্লুড লিখে বলে দিতে হয় যে আমি যে হেডার ফাইলটা আমরা এতে ইনক্লুড করেছি আমার প্রোগ্রামে, যদি তুমি এই ফাংশনের মানেটা না বুঝতে পারো, তোমরা ওই হেডার ফাইলটায় যাও একবার, মানে stdio.h এ গিয়ে এর মানেটা কি পড়ে আসো। কি বললাম বুঝতে পেরেছো? কম্পাইলারকে আমরা বলে দিই যে ওই হেডার ফাইলে যাও, গিয়ে ওর মানেটা পড়ে কি বলতে চেয়েছে সেটা বুঝে নাও, বুঝে এসে এটাকে কনভার্ট করো লো লেভেল ফাইলে। এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং কম্পাইলার আমাদের মধ্যে, এইভাবেই কিন্তু আমরা কাজ করাই। আমরা হেডার ফাইলকে ইনক্লুড করে সেই ফাংশনটা কল করি। প্রথমে জেনে নিতে হয় কোন হেডার ফাইলের মধ্যে কোন ফাংশনটা আছে এবং সেই ফাংশনের কাজ কি, এগুলোই তো আমরা শিখবো আস্তে আস্তে, আর কিছুই না। আমরা কিছু ফাংশন ব্যবহার করব, এই ফাংশনগুলোকে বলা হয় প্রিডিফাইন ফাংশন। কি বললাম? এই যে প্রিন্টএফ ফাংশনটাকে বলা হয় প্রিডিফাইন ফাংশন, যেটা অলরেডি সি এর লাইব্রেরিতে লেখা আছে। কি বললাম বুঝতে পেরেছো? প্রিডিফাইন ফাংশন, এটা অলরেডি সি এর লাইব্রেরিতে লেখা রয়েছে, আমাদেরকে কিন্তু এর নিয়ে ভাবতে হচ্ছে না, মাথা ব্যথা নেই, আমাদেরকে এটা বানাতেও হচ্ছে না, ফাংশনটা তারা বানিয়ে দিয়েছে, আমরা ব্যবহার করছি। আমাদের ব্যবহার করাটা শিখতে হবে, কিভাবে ব্যবহার করা যায়। তো একটা পদ্ধতি এখন শিখেছি, আমরা পরে যখন আপকামিং ভিডিওতে প্রিন্টেবল আরেকটা পদ্ধতিও শিখবো, চিন্তার বিষয় নেই। আজকে বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার করে নাও, তাহলে আমরা বুঝতে পারলাম যে উপরে আমাদের এই যে হ্যাশ ইনক্লুড কতটার মানে আমার প্রোগ্রামে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে চাইছি, মানে কম্পাইলারকে বোঝাচ্ছি যে আমি এই প্রোগ্রামের মধ্যে এমন এমন ফাংশন ব্যবহার করেছি যেটার হয়তো মানেগুলো এই হেডার ফাইলের মধ্যে লেখা আছে,
তুমি গিয়ে ওই হেডার ফাইলটাকে একবার দেখে মানেটা বুঝে আসো। তো আমরা stdio.stdio.h টাই আমরা বুঝলাম, যার মধ্যে আমাদের প্রিন্টএফটা লেখা আছে বুঝলাম। তো কোনিওটা কেন ব্যবহার করি না, মানে ডেপসি প্লাস প্লাসে পড়াবো বলে কোনিওটা লিখছি না। এই কোনিওটার মধ্যে এই দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন TLR SCR, আর একটা হচ্ছে গেট CH, ঠিক আছে। এই দুটো ফাংশন আমাদের conio.h, এই যে দেখতে পাচ্ছ conio.h এর মধ্যে এর ফুল ফর্ম হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ডট এইচ, আর stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এই ফুল ফর্ম গুলো আমি বলে দিলাম, ভালো করে খেয়াল করবে। ফের আরেকবার বলছি, stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, আর ওটা কোনিও মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ডট এইচ। এটা আমাদের ডেপসি প্লাস প্লাসে লাগে না, যেহেতু হাইফাই এডিটর ব্যবহার করছি আমরা, শুধু কোনিও যেহেতু প্রিন্টএফটা ইউজ করতেই হয় বলে ওটা ব্যবহার করেছি। তো কোনিওর মধ্যে এই দুটো ফাংশন থাকে, যারা টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারে করছো তোমাদের কিন্তু লাগবে। এই CLR SCR মানে ক্লিয়ার স্ক্রিন, মানে আউটপুট স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য আমরা ইউজ করি এটাকে, আউটপুট স্ক্রিন ক্লিয়ারের জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি, ঠিক আছে। আর গেট CH মানে আমাদের যখন তোমরা টার্বো সি প্লাস প্লাসে যদি করো কোনো স্কুল বা কলেজে, তোমরা এটুকু বুঝতে পারবে যে আমরা যদি এই ফাংশনটা না দিই টার্বো সি প্লাস প্লাসে, আমাদের কি হবে, আউটপুট যে স্ক্রিনটা যে দেখাবে, আউটপুটটা যেটা আমরা দেখতে চাই সেটা কিন্তু দেখিয়ে হুট করে বন্ধ হয়ে যাবে, মানে তুমি দেখতেই পাবে না, মানে চললো আউটপুট দেখালো বন্ধ হয়ে গেল, মানে আমরা চোখে দেখতেই পারবো না, এত ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই কাজটা হয়। তো এই সূত্রে যাতে স্ক্রিনটা দাঁড়িয়ে থাকে, হোল্ড হয়ে দাঁড়িয়ে থাকে আউটপুট স্ক্রিনটা কিছুক্ষণ, যতক্ষণ তো আমরা ওটাকে না কাটতে চাই বা আমরা ওটাকে না বন্ধ করতে চাই, তো সেই সূত্রে আমরা গেট CH দিই। গেট CH মানে গেট ক্যারেক্টার, মানে যেহেতু আমরা কোন একটি কিবোর্ডে কোন একটি কি প্রেস করলে আউটপুট স্ক্রিনটা চলে যাবে, যতক্ষণ তো কোনো কিবোর্ড থেকে কোনো কি প্রেস না করব আউটপুট স্ক্রিনটা যাতে দাঁড়িয়ে থাকে আর আমরা আউটপুটটা দেখতে পারি, তো সেই সূত্রে আমরা গেট CHটা ইউজ করি। তোমরা যারা ইউজ করছো স্কুল বা কলেজে তোমাদের করাচ্ছে টার্বো সি প্লাস প্লাস, এই জিনিসটা মানেটা বলে দেওয়ার দায়িত্বটা আমার। কিন্তু তোমাদের ডেপসি প্লাস প্লাস যদি করো তাহলে কিন্তু দরকার পড়বে না, কেন কি আমাদের ডেপসি প্লাস প্লাস অলরেডি ওয়েট করে থাকে আমাদের জন্য আউটপুট স্ক্রিন, আমরা ম্যানুয়াল দেখতে পারি, আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে আউটপুট স্ক্রিন এসেই চলে যাবে, কেন কি এরা আমরা অনেকটা হাইফাই এডিটার এগুলো, মানে আইডি বলতে পারো, তো সেই সূত্রে আমাদের এগুলো কোনো দরকার পড়ে না। তো এই হচ্ছে বেসিক গল্প, আমরা বুঝে নিলাম যে conio.h যদি লেখো তার বিনিময়ে দুটো ফাংশন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি, সেই কারণে আমরা লিখি। এখন দরকার নেই সেই সূত্রে, আমরা যেহেতু conio.h নিয়ে কোনো কথা বলবো না, তো এই দুটো ফাংশনটা জাস্ট বলে দেওয়ার দায়িত্ব ছিল, বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এখান থেকে একটা কথা অনেক কিছু বুঝে গেলাম, বাট এখানে এখন একটা জিনিস এখনো বুঝিনি যে ইন্ট মেন আর রিটার্ন 0 আমি কথাটা বললাম, আর ইন্টের জায়গায় আমরা ওখানে ভয়েড লিখতে পারি, তো সেটা বোঝার জন্য আমি প্রথমে আগে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা ব্যাপারটাকে ফের আবার ডিসকাস করবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এটা যেটুকু এখন ডিসকাস করব, আমরা ইন্ট মেন আর রিটার্ন 0 এই কথাটার মানে কি এইটুকু বুঝতে পেরেছি যে ইন্ট মেনের পর ব্র্যাকেট ওপেন হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে লাস্ট লাইনে রিটার্ন 0 হবে, ঠিক আছে। তোমরা আবার এটা নিয়ে কথা বলবে বললাম, যেখানে ইন্টের জায়গায় স্যার ভয়েড হয়, রিটার্ন 0 বলে তো কোনো জিনিস আমরা ব্যবহার করিনি, তোমরা এটাও বলবে। তো দুটো নিয়ে আমরা কথা বলবো যে ব্যাপারটা কি হতে পারে। তো দেখো প্রথমত এই জিনিসটা লিখি কেন তার ক্লিয়ারেন্সটাকে দিই, ইন্ট মেন লেখো কি ভয়েড মেন লেখো, এটাকে আমি অরে যদি লিখি ভয়েড মেনও যদি লিখতে পারি, ব্যাপারটা তোমরা যাই লেখো কোনো ব্যাপার নেই। এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো যে আমাদের যে প্রোগ্রামটাই করতে হবে, যখনই আমরা ইন ফিউচারে আরো বড় বড় লেভেল অফ প্রোগ্রাম করব, আমরা এই মেন এর মধ্যেই কিন্তু করব, যা কোড লিখবো এই মেনের মধ্যে, যে দেখতে পাচ্ছ আমরা এই মেনের মধ্যেই কিন্তু সব কোড লিখবো, এটাকে বলা হয় মেন ফাংশন বলা হয়। কি বলা হয়? মেন ফাংশন, ঠিক আছে। এটা কিন্তু একটা ধরনের ফাংশন, একটা কথা ক্লিয়ার করে নিলাম, মেন ফাংশন বলা হয়। এটা কেন লেখা হয়, মানে আমাদের তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এই মেন ফাংশনের মধ্যেই কেন প্রোগ্রাম লিখবো, আমরা অন্য কিছু এই মেনের জায়গাটা অন্য কিছু দিতে পারি বা কি বৃত্তান্ত একটুখানি যদি আপনি ডিটেলসে বলেন। এবার অবভিয়াসলি বলবো, যখনই আমরা একটা ফাংশন লিখি, ফাংশনের একটা সিনট্যাক্স আছে, পরবর্তীকালে গিয়ে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। আমরা পরবর্তীকালে যখন ফাংশনের ব্যাপারে আরো ডিটেলসে পড়বো আমরা এগুলো দেখবো, বাট এখান থেকে যদি বেসিক আমরা আইডিয়া দিচ্ছি, জাস্ট এইটুকু তোমরা জেনে যাও, আমরা পরবর্তীকালে ক্লিয়ার করবো। আমি এই লেকচারটাকে বড় করে এর মধ্যে আমি অত ডিটেলাইজেশন বলবো না ফাংশনের, তাহলে লেকচারটা অন্য দিকে চলে যাবে। জাস্ট তোমাদের এইটুকু অ্যাসিওর দেবো যে তোমরা জাস্ট বেসিক এই জিনিসটা বুঝে যাও, ব্যাপারটা কি কেন মেনের মধ্যে লিখি এটা বুঝে যাও, মেনের কি সিন মানে কেন, মানে সে যে স্ট্রাকচার ওরিয়েন্টেড বা সিনট্যাক্ট ওরিয়েন্টেড জিনিসপত্রগুলো আমরা কিন্তু যখন ফাংশন শিখবো আমরা
ইউজার ডিফাইন ফাংশন, তখন কিন্তু আমরা ডিটেলসে শিখবো, কোনো চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে যাতে বলে দিই যে এখানে এইটাকে বলা হয়, এই যে ইন্ট লিখেছো বা ভয়েড লিখেছো, জাস্ট একটু বলে দিই, এটাকে বলে রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন। দেখো বুঝতে পারছো না এগুলো কিছু জিনিস, তাই তো? এগুলো বুঝতে পারছো না, আমি জানি বুঝতে পারছো না, সেজন্য আমি এখানে আমি জাস্ট ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি, মানে বুঝতে পারবে না। যখন আমরা ওই জায়গায় যখন যাব, আমরা ওই জায়গায় যখন পৌঁছাবো, তখন আমরা ওই জিনিসটা আরো ডিটেলসে বুঝতে পারবো। এটা বিগিনিং আমাদের লেকচার, 4 নম্বর লেকচারে যদি মনে করি আমরা সি শিখে যাবো, কখনো পসিবল না, তাই না? আমরা আস্তে আস্তে শিখবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে পাশে লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মেইন, এটা বলে ফাংশনের নাম বলা হয়, ঠিক আছে? রিটার্ন টাইপ দু রকমের হয় ফাংশনের, একটা কিছু না রিটার্ন করলে আমরা ভয়েড লিখি, আর যদি কিছু রিটার্ন করে তাহলে আমরা ইন্ট লিখি। তাহলে তোমাদের প্রশ্ন হবে, স্যার রিটার্নটা মানে কি, রিটার্ন কি করবে? এখানে বড় একটা প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? আমি জানি এগুলো এখন ক্লিয়ার করা আমাদের এই এটা জায়গা না ক্লিয়ার করা, বাট বলে দিচ্ছি জিনিসটা, যদি মনে লাগে তোমরা ভাবতে পারো, পরবর্তীকালে আমরা এগুলো ক্লিয়ার করব। তো এই যে মেন কথাটা যে আমরা লিখছি, এটা কেন লিখি এটা নিয়ে কথা বলবো। যখন এই যে কোডটা হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট হবে, এই লো লেভেলের কোডগুলো অপারেটিং সিস্টেম, আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, সে কিন্তু সিপিইউর কাছে পাঠাবে এটাকে এক্সিকিউট করার জন্য। কি বললাম বুঝতে পেরেছো? অপারেটিং সিস্টেম সিপিইউর কাছে পাঠাবে এক্সিকিউট করার জন্য। তাহলে অপারেটিং সিস্টেম বুঝবে কি করে প্রোগ্রামটা শুরু কোথা থেকে হয়েছে? কি বললাম বুঝতে পেরেছো? অপারেটিং সিস্টেম বুঝবে কোথা থেকে যে প্রোগ্রামটা শুরু কোথা থেকে হয়েছে। তো সেই সূত্রে মেনের মধ্যে সবসময় অপারেটিং সিস্টেম চিনবে এই মেন ফাংশনকে। ক্লিয়ার হচ্ছে? অপারেটিং সিস্টেম যে কোনো প্রোগ্রাম তোমরা লেখো না কেন, এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার করে দেওয়া আছে, মানে সবাই কথা বলে একটা ইউনিটি করে নেওয়া আছে। সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখো না কি না প্রোগ্রাম, তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অপারেটিং যখন তোমরা এক্সিকিউট করাতে যাও, মানে আমাদের কে লাগে? সিপিইউ লাগে। এটা তো অলরেডি আমরা why we need প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লিয়ার করেছি। তো অপারেটিং সিস্টেম এই লাইন অফ কোড গুলোকে বা ইনস্ট্রাকশন গুলোকে সিপিইউর কাছে পাঠাবে, বাট অপারেটিং সিস্টেম বুঝবে কি করে প্রোগ্রামটা শুরু কোথা থেকে হয়েছে। অনেক রকম অ্যাপ্রোচ পড়েছে, খুব ভুল না বললে আমরা উপস আর এবং পপের প্রসিডিওর ওরিয়েন্টেড এই গল্পগুলো আমরা কিন্তু বেসিক সি এর ইন্ট্রোডাকশনে ক্লিয়ার করেছিলাম, যেটা খুব ভুল না বললে পার্ট নাম্বার 2 তে আমরা ক্লিয়ার করেছি। তো সেখানে আমরা বুঝেছিলাম যে প্রসিডিওর ওরিয়েন্টেড হচ্ছে সি, যেখানে হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচে নামছি, খুব ভুল না বললে। সেরকম আমাদের বটম আপ অ্যাপ্রোচও দেখেছিলাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে নিচ থেকে উপরে যায়। তো অপারেটিং সিস্টেম কি করে বুঝবে যে প্রোগ্রামটা কিভাবে তার ফ্লোটা রয়েছে, মানে কিভাবে লেখা রয়েছে? তো এই জন্য অপারেটিং সিস্টেম সবসময় মেন ফাংশনটাকে খুঁজবে, ঠিক আছে? মেন ফাংশনটা কেন এত পপুলার হলো, কেন প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়, সেটা নিয়েই বলছি। মেন ফাংশনটাকে কে খুঁজবে? অপারেটিং সিস্টেম মেন ফাংশন খুঁজবে, এবং তার মধ্যে যে প্রথম লাইনটা লেখা রয়েছে সেটাকেই অপারেটিং সিস্টেম ফার্স্ট লাইন ধরে বাদ বাকিটা এক্সিকিউশন শুরু করবে। মানে এই প্রথম এই মেনের মধ্যে যে ফার্স্ট লাইনটা তোমরা লিখেছো, সেটাই ও কোথায় পাঠাবে? সিপিইউর কাছে পাঠাবে ফর দ্য এক্সিকিউশন পারপাস। এটাকে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এটাই মানে ক্লিয়ারেন্সের জিনিস, যে মেন ফাংশনটা কেন পপুলার হলো, কেন কি মেন ফাংশনটা কে দেখে যখন এক্সিকিউশন হতে যায়। যে কোনো প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রাম যখন আমরা রান করি, দেখাবো কি করে রান করি। রান করলে ওটা প্রসেস হয়ে যায়। কি হয়ে যায়? যখনই কোনো প্রোগ্রামকে, এখানে লিখে দিচ্ছি, যখনই কোনো প্রোগ্রামকে আমরা রান করব, রান না করলে তো আমরা আউটপুট পাবো না। রান করলে এই প্রোগ্রামটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো প্রোগ্রাম কি হয়ে যায়? প্রসেস হয়ে যায়। PROCESS, প্রসেস হয়ে গেল। প্রসেস হয়ে কোথায় যায়? অপারেটিং সিস্টেমের কাছে যায় ফর দ্য এক্সিকিউশন পারপাস। কোথায় যাচ্ছে? ওএস এর কাছে যাচ্ছে এক্সিকিউশন করার জন্য। ওএস তো নিজে করবে না, ওএস কাকে পাঠাবে? ওএস পাঠাবে সিপিইউ কে পাঠাবে ফর দ্য এক্সিকিউশন বাই দ্য লাইন বাই লাইন পাঠাবে, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক একবার করে সিপিইউর কাছে পাঠাবে ফর দ্য এক্সিকিউশন করার জন্য। তো এই যে সিনারিওতে দেখলে যে এবার ওএস কি করে কোথায় কোনটাকে ফার্স্ট ইনস্ট্রাকশন বুঝবে, মেন ফাংশনটাকে খুঁজবে, ঠিক আছে? আমরা যেরকম ভাষায় কোড লিখি না কেন, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা সি হোক, C++, জাভা, পাইথন, সবারই কিন্তু মেন আছে। এই মেন আমরা সবসময় মাথায় রাখবে, তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিউচারে শেখো না কিনা, এই মেন ফাংশনটা ইম্পর্টেন্ট। মেন ফাংশনেই কিন্তু ওএস চেনে, এবং এই মেন ফাংশনের মধ্যেই যে ফার্স্ট লাইনটা লেখা রয়েছে, এটাকেই ফার্স্ট পাঠাবে কোথায়? সিপিইউর কাছে এক্সিকিউশন, মানে ওটাকে রান করার জন্য পাঠাবে। রান মানে হচ্ছে সিপিইউর কাছে কোড পাঠানো, সে এক্সিকিউট করে সিপিইউটা আউটপুট দেবে, যেটাকে আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারবো। এই হচ্ছে বেসিক বৃত্তান্ত গল্প, আর কিছু না। এবার যখনই আমরা ইন্ট লিখি, তার মানে যখনই আমরা রান করাতে যাই, প্রসেসটা যখন ওই জায়গায় চলে গেল, মানে একটা প্রোগ্রাম ছিল, এটা দিস দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা রান করালে প্রসেস হয়ে গেল,
প্রসেস হয়ে যাওয়ার পর আমরা লাইন বা লাইন কোড ওএস কি করছে, সিপিইউ কে পাঠাচ্ছে। যখন লাস্টে রিটার্ন জিরোটা তোমরা দেখতে পাচ্ছ, যখনই আমরা ইন্ট কথাটা ব্যবহার করি, বলে দেবো ক্লিয়ার করে নাও, আমরা যদি মেনের আগে ইন্ট কথাটা লিখি তাহলে আমরা রিটার্ন জিরো কথাটা লাস্টে লিখতে হয়। যদি আমরা ভয়েড কথাটা লিখি মেনের আগে তাহলে আমাদের কোনো রিটার্ন করতে হয় না, কেন কি ভয়েড মানে হচ্ছে কিছু রিটার্ন করছে না, ইন্ট মানে কিন্তু রিটার্ন করছে কিছু জিনিস, এই জন্য রিটার্ন জিরো লিখি। ইন্টটা কেন, ব্যাপারটা কি ইন্ট, আমরা এই লেকচারে না, আমরা পরের লেকচারে ইন্ট কথাটা ক্লিয়ার করব, ইন্ট কথাটার মানে কি। বাট এখান থেকে এইটুকু ক্লিয়ার করো যে ইন্ট যদি লিখি মেনের আগে তাহলে আমরা রিটার্ন জিরো লিখতে হবে, ভয়েড কথাটা লিখলে রিটার্ন জিরো লিখতে হবে না। কিন্তু দেব সি প্লাস প্লাস সফটওয়্যারে কিন্তু আমরা রিটার্ন জিরো না লিখলে কিন্তু, মানে ইন্ট না লিখলে কিন্তু চলবে না, মানে ভয়েড লিখলে খুব একটা সক্ষম আউটপুট অনেক সময় দেয় না। তো বেটার ইন্ট আর রিটার্ন জিরো দিয়ে লেখো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো বুঝতে পারলাম যে এই রিটার্ন জিরো মানে আমরা যখন এই লাইন বা লাইন মানে আমাদের যখনই ওএস যখন এক্সিকিউশন করে, তো ওএস মেইন ফাংশন খুঁজে ফার্স্ট লাইন অফ কোডটাকে পেয়ে গেল, তো এই ফার্স্ট লাইন অফ কোডটা সিপিইউ কাছে পাঠালো, সেকেন্ড লাইন পাঠালো, থার্ড লাইন পাঠালো, এই করে অনবরত যতগুলো লাইন আছে সবগুলো সিপিইউ কাছে এক করে পাঠাচ্ছে। তো লাস্টে যখন রিটার্ন জিরো যখন পাবে অপারেটিং সিস্টেম, তখন বুঝবে যে আমাদের এখানে এই লাইনটা শেষ হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছো, যে আমাদের প্রোগ্রামের মধ্যে বা প্রসেসের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এই জন্য আমরা রিটার্ন জিরোটা দিয়ে একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো চেক মার্ক, যেখানে ওএস বুঝছে যে আমাদের কাজ এখন কমপ্লিট, মানে পুরো প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেছে, এখন নতুন অন্য কোনো প্রোগ্রামের জন্য আমরা দেখতে পারি, মানে এটার কাজ কিন্তু শেষ। এই একটা আইডিয়া তোমরা এখান থেকে এটা নিয়ে নাও। পরবর্তীকালে আমরা ডিটেলস বুঝবো, যে যখন ফাংশন দেখবো যে ইন্ট কেন লিখি, ভয়েড কেন লিখি, রিটার্ন জিরো। বাট এখান থেকে একটা বেসিক স্ট্রাকচার এখান থেকে বুঝে যাচ্ছ যে আমাদের যখন কোড লিখতে হবে দেব সি প্লাস প্লাস যদি করো, আর যদি টার্বো ফার্বো অন্যতে করো তাহলে ওখানে আমরা হ্যাশ ইনক্লুড কোনিওটাও লিখে নেবে। বাট এখানে সূত্রে যে আমরা কিন্তু হ্যাশ ইনক্লুড std io.h, তারপরে ইন্ট মেন ব্র্যাকেট ওপেন করলে সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে যা কোড লিখবে সবার লাস্ট লাইন হবে রিটার্ন জিরো সেমিকোলন, এবং তোমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। আর প্রিন্টএফ যেটা আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লিখেছি, প্রিন্টএফের পর কিন্তু আমাদের লাইন শেষ করার জন্য লাইন টার্মিনেটর হিসাবে কিন্তু আমরা মেনের মধ্যে, দেখো এই মেন ফাংশনের মধ্যে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো এক একটা লাইন মানে এক একটা ইনস্ট্রাকশন ধরে রাখবে, ঠিক আছে। দিস আর অল দ্য ইনস্ট্রাকশন। ধরুন এটাকে I1 লিখলাম, ইনস্ট্রাকশন 1, এটাকে ইনস্ট্রাকশন 2। তো এই ইনস্ট্রাকশনটা যখন শেষ হবে সেটা কি করে বোঝাবে তুমি কম্পাইলারকে, বা বলতে পারো অপারেটিং সিস্টেম। সিম্পল আমি কম্পাইলারের কথা বলি, তো এটাকে বোঝাতে হবে যে এই লাইনটা শেষ। যখন আমরা সেমিকোলন দিয়ে দিই এটার মানে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে সিম্পল এন্ড অফ লাইন বা এন্ড অফ লাইন টার্মিনেটর হিসাবেও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। সেমিকোলন দিয়ে, সেমিকোলনটা খুব ইম্পর্টেন্ট। মেনের মধ্যে কিছু জায়গায় সেমিকোলন ব্যবহার করব, কিছু জায়গায় সেমিকোলন ব্যবহার করব, এইটুকু বলবো 90% জায়গায় ব্যবহার করব, 10% এরকম জায়গা আছে যেখানে আমরা সেমিকোলন ব্যবহার করি না। তো সেটা কোন কোন জায়গায় করবো না সেটা আমরা দেখবো যত আমরা এগাবো লেকচারসে। বাট এটুকু তো বুঝতেই পারছো যে প্রিন্টএফ ফাংশনটার এন্ডে কিন্তু একটা সেমিকোলন হবে, রিটার্নের এন্ডেও কিন্তু সেমিকোলন দিয়ে বুঝিয়ে দিলাম যেটা কিন্তু এই ইনস্ট্রাকশনটা এখানে শেষ হয়ে গেছে। এই হচ্ছে বেসিক ব্যাপার। তো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে এই হ্যালো ওয়ার্ল্ড কোডটাকে চালিয়ে দেখবো খুব সুন্দর করে, যে হ্যালো ওয়ার্ল্ড কোডে কি হয়, আউটপুটটা কিরকম পাই, কিভাবে কি করব, বৃত্তান্ত সবগুলোই মোটামুটি দেখবো। তারপরে আরো কিছু কথা আসবো যখন আমরা এর বিহাইন্ডে কি সিনারিওস হচ্ছে সেটাও কিন্তু একটু আমরা আলোচনা করবো এই লেকচারে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিন টাইমে চলে এসেছি আমরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথমেই বলেছিলাম যখনই আসবে তখন তোমরা প্রথমে কি করবে, কন্ট্রোল চিপে এন প্রেস করবে, CTRL এন প্রেস করলেই তোমাদের একটা প্রোগ্রাম করার মতন জায়গা চলে আসবে, যেটা আমরা লাস্ট লেকচারে পার্ট নাম্বার আমরা 3 ডিসকাস করেছিলাম। তারপর আমাদের কোডটা লিখতে হবে এখানে। তো আমি কোডটা অলরেডি যেটা তোমাদের স্ক্রিনে দেখিয়েছি সেটারই কপি পেস্ট ভার্সন আমি রেখেছি, তো আমি জাস্ট Ctrl+V করে দিলাম। এইটুকু তো বুঝতেই পারছো, আমাদের এটাকে আমাদের স্ট্রাকচার অফ কোডিং বলা হয়। এর মধ্যে আমরা কি লিখবো, প্রিন্টএফ কথাটা লিখবো। তো সেই সূত্রে আমরা এই যে মেনের মধ্যে এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে যে খালি জায়গাটা আমরা এখানে চলে আসলাম, একটা ট্যাব ইউজ করে জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট রাখবো, দেখতে ভালো লাগে। নাহলে তোমরা এখান থেকেও লিখতে পারো, কোনো মানে নেই স্যার এখানেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে এখানে লিখতে পারো print প্রিন্ট এফ ব্র্যাকেটে ডবল কোটসের মধ্যে লিখবো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সিম্পল, আমরা হ্যালো ওয়ার্ল্ডেরই প্রোগ্রাম করছিলাম, খুব ভুল না বললে লাস্টে গিয়ে সেমিকোলন দিয়ে দেবো, ব্যাস
এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট দেখতে খারাপ লাগে বলে আমি মনে করি যে এটা ট্যাব ইউজ করবে। এরকম যদি হুট করে লাল মার্ক হয়ে যায় এটাকে দেখো আনচেক করবে এখান থেকে, এই আনচেক করলে হয়ে যায়। অনেক সময় তোমাদেরও হবে, তোমরা বলে স্যার এটা কি করে ঠিক করবো, লাল মার্কটা ওখানে আনচেক করলে হয়ে যাবে। এইবারে যে কোডটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমি কম্পাইল করব। প্রথমে এটার মধ্যে কম্পাইল মানে হাই লেভেল থেকে লো লেভেলে নিয়ে যাব। তার জন্য আমাদের এই বাটনটা আছে দেখতে পাচ্ছ, বলেছিলাম কম্পাইল, বা তোমরা একসাথে এই কম্পাইল অ্যান্ড রানটাও প্রেস করতে পারো, F11 টিপতে পারো, বা তোমরা এখানে এই কিটাকে প্রেস করতে পারো। যদি প্রেস করি ওরা চাইবে এটাকে কোথাও সেভ করতে, কি বললাম বুঝতে পেরেছো, চাইবে কোনো একটি ফোল্ডারে সেভ করতে। ধরুন আমি ডেস্কটপের মধ্যে, আমাদের ডেস্কটপের মধ্যে আমি ইউজ করতে চাইছি, ডেস্কটপের মধ্যে অনেক রকম ফোল্ডার্স থাকে, আমি একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি সি প্রোগ্রামিং টিউটোরিয়ালস বলে একটা প্রোগ্রাম বানিয়েছি। এখন এর মধ্যে কিচ্ছু নেই, তো কিচ্ছু নেই, তো আমি এর মধ্যে সেভ করতে চাই। কি করে সেভ করে ভালো করে দেখে নাও, যেখানে ফাইল নেম কথাটা বলেছে সেখানে তোমাদের এই প্রোগ্রামের একটা নাম দিতে হবে। আমি ধরে নাম দিলাম হ্যালো বলে একটা নাম দিলাম, HELLO, ছোট হাত বড় হাত এখানে কোনো ম্যাটার করে না, তোমরা বেটার বলবো ছোট হাতেই দাও, কোনো অসুবিধা নেই। লেখাটা শেষ হয়ে গেলে ডট সি এই কথাটা দিতে ভুলবে না, নালে এটা C++ এক্সটেনশন নিয়ে নেবে। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, যখনই তোমরা ডেভ C++ এ করছো, প্রোগ্রামটা কম্পাইল অ্যান্ড রানে প্রেস করেছো, কোনো ফোল্ডার সিলেক্ট করে নিয়েছো, নেওয়ার পর যে ফাইলের নেমটা যখন দেবে, প্রথমে প্রোগ্রামের নাম দেবে, মানে ফাইল বলতে গেলে প্রোগ্রামের নাম যখন দেবে, প্রোগ্রামের নাম .c দিয়ে দেবে কথাটা, নালে কিন্তু এটা C++ এ কিন্তু বাই ডিফল্ট সেভ করে না। কিন্তু যেহেতু ডেভ C++ সফটওয়্যার, এখানে আমরা সিও করতে পারি, C++ ও করতে পারি, দুটোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যারা C++ টিউটোরিয়ালস আমার প্লেলিস্টে অলরেডি রয়েছে, চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, ওখানেও আমরা এইতেই বুঝিয়েছি, মানে এই সফটওয়্যারটার উপরেই বুঝিয়েছি আমি সবগুলো কোড করে করে। তো সেই ক্ষেত্রে এখানে তুমি দুটোই করতে পারো, সিও পড়তে পারো বা C++, যেহেতু আমরা জানি সি হচ্ছে C++ জাস্ট অ্যাডভান্স ভার্সন অফ বা উপস ভার্সন অফ দ্য সি আমরা বলেছি কিন্তু। তো সেই সূত্রে লিখে আমরা যে সেভ করলাম হলেই আমরা অটোমেটিক কোডটাকে দেখো তলায় দেখাবে, কম্পাইল দেখাবে, দেখো ওয়ার্নিং 0। তোমরা আগে এটাকে বোঝাই, তারপর আউটপুট স্ক্রিনে দেখাচ্ছি। আউটপুট স্ক্রিনে মিনিমাইজ করে রাখি একটুখানি, ওয়ার্নিং 0 আউটপুট, এখানে সব কম্পাইল হয়েছে, টোটাল আউটপুট সাইজ দেখিয়ে দিয়েছে, কম্পাইলেশন টাইম সব কিছুই তলায় তোমাদের এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। সব ফাইলের নাম কোথায় আছে, কোন ফোল্ডারসে আছে, সব মোটামুটি কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পাবে লাস্টের দিকে। তোমরা চাইলে এটাকে একটু উঁচু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, উঁচু করলে তোমরা সব মোটামুটি দিয়ে দেবে কে কি করেছে। দেখো কম্পাইলারের নাম কি আছে মোটামুটি এখানে দিয়ে দিয়েছে, GCC কম্পাইলার ইউজ করছে এখানে, সবগুলো মোটামুটি কিন্তু এখানে কিন্তু সবগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। কম্পাইল করে আমাদের এটাকে বলা হয় কম্পাইল লগ বলে সেকশন, ডিবাগ সেকশন থাকে। আমরা মোটামুটি এখানে দেখতে পারি যে কম্পাইল, এখানেই আমরা দেখাবে কোনো ভুল ত্রুটি থাকলে, ধরে নাও আমি দেখাচ্ছি এখানে সেমিকোলন দিইনি, সেমিকোলন না দিলে কিন্তু একটা কম্পাইলেশন এরার বলা হয়, ঠিক আছে, মানে ভুল করেছো তুমি। তো এই ভুলটাও কিন্তু তোমরা এই জায়গাটাই দেখতে পাবে। দেখো আমি যদি কম্পাইল অ্যান্ড রান করি, সঙ্গে সঙ্গে দেখো এরার একটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যে তোমাদের কিন্তু এখানে দেখো ভুলটা এখানে করেছি দেখাচ্ছে এই জায়গাটা, এরকম কিন্তু ভুল এরকম কিন্তু হয়, এক্স্যাক্টলি দেখায় না, 19-20 জায়গায় দেখায়। তো সেই সূত্রে ভুলটা এখানে করেছি বলে দেখাচ্ছে, দেখো এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, মানে রিটার্ন কথাটার আগে একটা সেমিকোলন চাইছে, নাহলে তো একই লাইন হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝতে পেরেছো। তো সেই সূত্রে এখানে সেমিকোলন দিতে হবে। যে কোনো ভুল ত্রুটি করলে কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটাই দেখাবে, এই কম্পাইল লগে, কম্পাইলারে যখন দেখো কম্পাইলার একটা সেকশন আছে, কম্পাইল লগে না, এখানে অনেকগুলো কম্পাইলার, রিসোর্স, অনেকগুলো অপশন আছে। তো সেই সূত্রে এই কম্পাইলার সেকশনে কম্পাইল করতে গিয়ে এরার পেয়েছে, সঙ্গে সঙ্গে দেখিয়েছে। যদি ধরো না এই ফাংশনটা আমি লিখবো না, এটাকে আমি কেটে দিলাম, Ctrl+X করে কাটছি আমি, দিয়ে এটাকে লিখিনি, তাহলে এই প্রিন্টএফটা খুঁজে পাবে না। দেখবে যখন আমি কম্পাইল করবো, কম্পাইলার খুঁজতে পারবে না যে কি এটা, না এটা পেয়ে গেছে যেহেতু ডাইরেক্টলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি তারা টার্বো C++ এ করো তো এটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, দেখো ওটা পেয়ে যাচ্ছে কোনো, এখানে কি যেহেতু মোটামুটি আজকালকার যে এই এডিটারগুলো অনেকটা হাই ডেভেলপ, তো এগুলো পেয়ে যায়, কিন্তু এটা ওয়ার্নিং দিচ্ছে। দেখো দেখতে পাচ্ছ যে ইনকম্প্যাটেবল ইমপ্লিসিট ডিক্লারেশন ফাংশন, ইনবিল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন দিয়েছে প্রিন্টএফ, মানে প্রিন্টএফ তো ইনবিল্ট ফাংশনও বলতে পারো বা বিল্ট ইন ফাংশনও বলতে পারি আমরা, যেটা অলরেডি আমাদের যখন CS সফটওয়্যার ইনস্টল করেছি এর মধ্যেই ছিল, আমরা নিজে থেকে লিখিনি। তো সেই সূত্রে এটাকে ইনবিল্ট ফাংশন আমরা বলতে পারি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা লিখিনি বলে একটা এরার দিয়ে দিয়েছে। আমি যদি Ctrl+V করে দিই, দেখো আমি যে চালাবো ফের কম্পাইল করবো, কিন্তু এরার পাবো না। আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আউটপুট স্ক্রিন দিচ্ছে, দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড, অনেকগুলো আউটপুট স্ক্রিন হয়ে গেছে, 3-4 বার রান করেছি, এবং টাইমও দিয়ে দিচ্ছে, যে দেখতে পাচ্ছ যে আমাদের 0.053 সেকেন্ড লেগেছে এটাকে চলতে। এবার যে কোনো তুমি প্রেস এনি কি ভ্যালু টু কন্টিনিউ, যে কোনো আমি কি করলাম এটা বন্ধ হয়ে যাবে, ততক্ষণ কিন্তু হোল্ড হয়, মানে বাই ডিফল্ট কিন্তু এই গেট CH এর কথাটা বললাম, যেটা তোমরা
টার্বো সি প্লাস প্লাসে ব্যবহার করছো, কিন্তু ডেভ সি প্লাস প্লাসে লিখতে হয় না, যতবার চালাবো আমাদের আউটপুট স্ক্রিন কিন্তু ক্লিয়ারই থাকবে। এগুলো জিনিসগুলো কিন্তু আমাদের ডেভ সি প্লাস প্লাস কিন্তু যেহেতু অ্যাডভান্স এডিটার ভার্সন, তো এই জন্য আমাদের কিন্তু অনেকটা আমাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু ডেভ সি প্লাস প্লাস দিয়ে থাকে। তাহলে বেসিক কোডিং কি করে লিখবো, তার আউটপুট কি করে জেনারেট করবো, মোটামুটি একটা জিনিস বুঝেছি। বাট এখানে একটা কথা বলবো যে এই যখন এই কম্পাইল হওয়া থেকে এক্সিকিউট হচ্ছে তার এখানে একটা বড় প্রসেস থাকে, সেই প্রসেসটা নিয়ে একটু এখানে আমরা ডিসকাস করবো। প্রথমে ফোল্ডারটা দেখি, যে ফোল্ডারটার মধ্যে এই ফাইলটাকে আমরা বানিয়েছি, যেটা আমাদের সি প্রোগ্রামিং টিউটোরিয়াল উপরে দেখতে পাচ্ছ। সি প্রোগ্রামিং টিউটোরিয়াল এই ফোল্ডারটা একটু দেখলে একটা জিনিস বুঝবো আমরা। এই সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু বড় করে বা ছোট করে তোমরা দেখালে বুঝতে পারবে। কি বুঝতে পারবে, এইটা হচ্ছে দেখতে পাচ্ছ যেটা কিনা হ্যালো ডট সি। আমি যদি এটাকে নর্মাল ভিউতে রাখি তাহলে বুঝবে। ডিটেলস ভিউ দেখতে পাচ্ছ এই হ্যালো, যেটা কিন্তু একটা সি সোর্স ফাইল, তার সাইজ হচ্ছে 1 KB। আর এইটা কি, হ্যালোটা কি, এটা কিন্তু তোমরা যদি দেখো এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। আমি যদি এটাকে ডবল ক্লিক করি তাহলে এটাও কিন্তু আমাদের একটা আউটপুট স্ক্রিন কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এগুলোকে বন্ধ করে দিই আগে। এবার যদি আমরা ডবল ক্লিক করি আমাদের একটা আউটপুট স্ক্রিন কোনোভাবে দেখো এসে চলে যাচ্ছে, প্রোগ্রাম থেকে চালাইনি তো, এটা কিন্তু একটা আমাদের সেই আমাদের EXE ফাইল। এটা যদি আমি এক্সটেনশন তোমাদের চেক করাই দেখলে বুঝতে পারবে। প্রপার্টিসে গিয়ে যদি তোমাদের এক্সটেনশন দেখে, দেখো এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডট ইএক্সি, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে হ্যালো, এটা একটা অ্যাপ্লিকেশন ডট ইএক্সি ফাইল। এখান থেকে তোমাদের একটা কথা হলো, স্যার আমি তো ডট সি ফাইল লিখলাম, সেখান থেকে এই ফাইলটা কি করে আসলো? এখান থেকেই আমরা মেন জিনিস জানবো। এবার দেখো আমাদের অরিজিনাল ফাইলটা হচ্ছে 1 KB, আর যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে 128 KB। সাইজটা বেড়ে গেল কি করে স্যার? আমরা লিখলাম ডট সি ফাইল, সেখান থেকে পেলাম যেটা চলছে সেটা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন ফাইলটা চলছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আমি যদি এখানে এই প্রোগ্রামটার মধ্যে যে চলে যাচ্ছে না, এই জাস্ট এই প্রোগ্রামটার মধ্যে এই জায়গাটা রিটার্ন 0-র আগে আমরা যদি এই গেট সিএইচ কথাটা দিয়ে দিই, আমাদের কিন্তু ওটা থাকবে, কিন্তু ওখানে কিন্তু অসুবিধা হবে না। দেখো আমি যেই কম্পাইলার রান করলাম একদম কোনো প্রবলেম হবে না, এরকম দাঁড়িয়ে থাকবে। যে কোনো প্রেস কি করলে আবার দুবার করলে এটা বন্ধ হবে। ঠিক আছে, দুটো প্রেস কি করলে এবার এই যে অ্যাপ্লিকেশনটা 128 ছিল, এই এক লাইন লিখেছি বলে 129 হয়ে গেছে। এবার যখন আমরা ক্লিক করব আমাদের এখান থেকেই চলবে, আমাদের কোনো কোড লাগবে না, আমাদের কোনো আলাদা করে ওই আমাদের ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যার লাগবে না। মানে এটা যদি তোমরা নিজেরা কোনো বন্ধু বান্ধবকে দিয়ে দাও, সেও চালাতে পারবে। বুঝতে পেরেছো? সেও কিন্তু এই ফাইলটা চালাতে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ইএক্সি ফাইল। কথাটা মানে এটা উইন্ডোজ সাপোর্ট করে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল উইন্ডোজের জন্য। তাহলে এখান থেকে তোমাদের কথা চলে আসলো যে আমরা ডট সি ফাইল থেকে যেই ফাইলটা আমাকে আউটপুট দিচ্ছে, সেই ফাইলটা সফটওয়্যার জেনারেট করে দিল। এটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে আমরা যখন সি এর কোড লিখলাম, ওয়ান কাইন্ড অফ একটা আমাদের ডেস্কটপ বেস বা কমান্ড লাইন বেস একটা সফটওয়্যার পেয়ে গেলাম আমরা, তাই তো? আমি যদি এই জিনিসটাকে নিয়ে যেখানে ইচ্ছা রাখি, যে কোনো ডেস্কটপে রাখো, অন্য কোনো ফোল্ডারে রাখো, আমরা আরামসে কিন্তু ডবল ক্লিক করলে এটা কিন্তু আমরা চলবে। দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড কনসেপ্ট। তাহলে আমাদের কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমরা এটাকে ক্লিক করলেই কিন্তু আমরা এটা চলে, আমাদের কোনো সফটওয়্যার লাগবে। যে সফটওয়্যারটা বন্ধ করে দিই, ধরে নাও এই সফটওয়্যারটাকে বন্ধ করে দিই, কোনো যায় আসে না, সিম্পল আমি এটাকে ক্লিক করে কেটে দিলাম। জাস্ট আমরা এই ফাইলটা রয়েছে, আমরা ডবল ক্লিক করবো, আমাদের কিন্তু এটা চলবে, সফটওয়্যারটা চলছে। তার মানে এটা সফটওয়্যার তৈরি হয়ে গেল। ডট সি থেকে যে এই সফটওয়্যারটা তৈরি হলো ডট ইএক্সি, এর মধ্যে একটা বড় জার্নি আছে। আর ডট সি ফাইলের দেখো সাইজ হচ্ছে 1 KB, আর আমাদের দেখতে পাচ্ছ তোমরা ডট যে ইএক্সি ফাইলের সাইজ হচ্ছে 129 KB। সাইজও কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে কিভাবে, এটারই আইডিয়াটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করে, খুব ইম্পর্টেন্ট আইডিয়া, পুরো জনারটা কিন্তু এখানে ক্লিয়ার করবো। যে আমরা যখন যে কোডটা লিখলাম সেই ফাইলটাকে বলা হয় সোর্স ফাইল, যেটা ডট সি ফাইল, সেখান থেকে ডট ইএক্সি কি করে জেনারেট হয়, তার সাইজটা কেন বাড়ছে, তার যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এই লেকচারে ক্লিয়ার করবো। তো ওই প্রবলেমটা, বা ওই প্রবলেম বলবো না, ওই জিনিসটা দেখলাম যেটা আমাদের সোর্স ফাইল থেকে আমাদের মানে ইএক্সি ফাইল হচ্ছে, যেটা আমাদের আলাদা করে একটা সফটওয়্যার জেনারেট হয়ে গেল। তো তার একটা পুরো সিনারিও এই ছবিটা থেকে তোমাদের বোঝাবো। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে এই কোডটাই আমরা লিখেছিলাম। তো এই কোডটা যে ফাইলটা জেনারেট করেছে তোমাদের বলেছিলাম, তার নাম হচ্ছে হ্যালো ডট সি। কি নাম ছিল? হ্যালো ডট সি। তো এটাকে বলা হয় সোর্স ফাইল। তো আমরা এই ছবিতে এই সোর্স ফাইলে ধরো না, এর ভেতরে যাই কোড লেখা থাকে তোমাদের এটাকে ভাবতে হবে না, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে। তো এখানে কি কি জিনিস লেখা আছে তা সেটাও আমি বলবো। এটাকে নাম ধরে নাও হ্যালো ডট সি, এখানে লেখা রয়েছে। তাহলে এই সোর্স ফাইলটার নাম হ্যালো ডট সি। তো এটাকে যখন কম্পাইল করি, কম্পাইলার কি করে, ইম্পর্টেন্ট কাজ, কম্পাইলার কি করে, একটা অবজেক্ট ফাইল জেনারেট করে দেয়, যেটা ওবিজে ফাইল। কি, এটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না, এটাকে বলা হয় হ্যালো ডট ওবিজে।
এই ডট সি ফাইল থেকে ডট একটা ওবিজে ফাইল তৈরি হয়, ঠিক আছে, এটা এক্সটেনশন অফ ওবিজে ফাইল। এই ওবিজে ফাইল মানে কি, এটা হাই লেভেল থেকে লো লেভেলে কম্পাইলার, এটা ছিল হাই লেভেল কোড ছিল, এটা হচ্ছে HLL দিলাম, এটা কিন্তু লো লেভেল কোড, ঠিক আছে, এটুকু কাজ হয়ে গেছে, কম্পাইলার কনভার্ট করে দিয়েছে, দেখেছে। আর আরো অনেক কাজ থাকে, ভুল ত্রুটি দেখারও কিন্তু কম্পাইলারের কাজ থাকে, যে কোনো কোডে কোনো ভুল লিখেছো কিনা, যেটাকে বলে সিনট্যাক্ট এরার, নামটাকে ক্লিয়ার করে নাও, সিনট্যাক্ট এরার। যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো মানে লিখতে গিয়ে কোনো সেমিকোলন দেখলে সেমিকোলন দিলাম না, সঙ্গে সঙ্গে কম্পাইলার আটকে দিল, এই লাইনটা না লিখলে ওয়ার্নিং দিচ্ছে, এগুলোকে বলা হয় সিনট্যাকটিক্যাল এরার বলা হয়, ঠিক আছে, ডাব্লিউ না এটা আর হবে, ঠিক আছে। এই এরারগুলো কিন্তু কম্পাইলার দেখে ঠিক করায় আমাদের দিয়ে, তুমি ভুল লিখেছো ওটাকে ঠিক করো আগে, বুঝতে পেরেছো, কম্পাইলার নিজে কিন্তু ঠিক করবে না, আমাদেরকে দিয়ে ঠিক করাবে। এইবার যখন ধরে নাও এই যে সোর্স ফাইল মানে ডট সি ফাইল থেকে ডট ওবিজে ফাইল চলে আসে, এখানে একটা কথা বারবার লিখে দেখো, লাইব্রেরি, LIBREF, এই কথাটা লিখেছে, এইগুলোর মানে হচ্ছে না, এই যে লাইব্রেরি ফাইলটা বা হেডার ফাইলটা যে ব্যবহার করেছে, এটাকে আমরা লাইব্রেরি ফাইলও বলেছি, এগুলো রেফারেন্স দিয়েছে কিন্তু, যে আমাদের stdio.h এর মধ্যে এইটা লেখা রয়েছে। তো এবার কম্পাইলার কি করবে, এই কম্পাইলার তো কম্পাইল করে দেবে এটা পড়ে, কিন্তু আলটিমেটলি এটা যে ইএক্সি, এটা হচ্ছে তোমার hello.exe ফাইল, ঠিক আছে, এই ফাইলটার মধ্যে এই যে stdio.h এর মধ্যে যে printf ফাংশনের যে ডেফিনেশনটা বা কোডটা, সেটাও কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে ইএক্সি ফাইলের মধ্যে চলে আসে। তাই জন্য এটা 1 কেবির ফাইল, ঠিক আছে, এটা 129 কেবি হয়ে গেছে, কেন কি, যে এক্সট্রা যে আমাদের যে এই যে লাইব্রেরি ফাইলটার মধ্যে যে দরকারি কোডগুলো আছে, সেই কোডগুলো কিন্তু এক্সিকিউটেবল ফাইল মানে .exeর মধ্যে আছে। সেটা কে ঢোকাচ্ছে, সেটা লিঙ্কার বলে একটা রকম ভদ্রলোক আছে, এই ভদ্রলোকটার কথা মোটামুটি আমরা আগে কিন্তু জানিনি। কম্পাইলার পর কেন জানিনি, কারণ এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা কম্পাইলারই একটা পার্ট বলতে পারো। কম্পাইলার যদি একটা ভদ্রলোক হয়, তারই একটা চেনা পরিচিত লোক, যার কাজ হচ্ছে এই লাইব্রেরি ফাইলের মধ্যে যে কোডগুলো, যেটা আমাদের প্রোগ্রাম আমি রেফারেন্স করেছি, মানে দেখো #include stdio.h, এটা মানে আমি রেফারেন্স দিয়েছি যে আমাদের এই লাইব্রেরি ফাইলের মধ্যে এই প্রিন্টএফটা লেখা আছে। তো লিঙ্কার ভদ্রলোক কি করবে, ও দেখে নেবে যে কোনগুলো রেফারেন্স আমাদের প্রোগ্রামে আছে, সেই লাইব্রেরি ফাইলগুলোকে ধরে তুলে একদম বসিয়ে দেবে আমাদের এক্সিকিউটেবল ফাইলের মধ্যে। এটা হচ্ছে লিঙ্কারের কাজ। কি বললাম, ফের বলছি, আমাদের যে অবজেক্ট ফাইল তৈরি হলো, কম্পাইল করে দেওয়ার পরে এই রেফারেন্সগুলো রয়ে গেছে, রেফারেন্সগুলো থেকে আমাদের অরিজিনাল কোডটা এই লিঙ্কার কি করবে, আমাদের এক্সিকিউটেবল ফাইলের মধ্যে রেখে একটা কমপ্লিট সফটওয়্যার বানিয়ে দেবে, যে এটা আমাদের সি এর ছাড়া, মানে সি সফটওয়্যারটা না ছাড়লো, মানে আমাদের এগুলো তো এডিটার, আমাদের এডিটারের মধ্যে কম্পাইলার আছে, মানে তুমি যে সি জানে না তাকেও যদি এই সফটওয়্যারটা তোমরা .exe ফাইলটা দাও, সেও বাড়িতে ডাবল ক্লিক করে চালিয়ে সে কিন্তু একটা আউটপুট দেখতে পারবে, মানে একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছে। তো এটার জন্য পুরো সক্ষম কি করে হচ্ছে, কম্পাইলার যেটা আছে সে তো লো লেভেল থেকে হাই লেভেল থেকে লো লেভেলে করলো, তারপর যে লিঙ্কার যে আছে, যে এই যে রেফারেন্সগুলো দিয়েছি #include stdio.h, এগুলো কি একটা হেডার ফাইল, এই হেডার ফাইল এর মধ্যে যে জিনিসগুলো লাগবে, মানে বা সিম্পল বলতে পারো এই হেডার ফাইলটা পুরোটাই কিন্তু আমাদের এই এক্সিকিউটেবল ফাইলের মধ্যে কোডটা পুরোটা কিন্তু বসিয়ে দেয় কে, লিঙ্কারের কাজ হচ্ছে লিঙ্কিং করানো। যে রেফারেন্সগুলো দিয়েছিলাম, যে লাইব্রেরি ফাইলগুলো আমি আমার প্রোগ্রামে অ্যাটাচ করতে চেয়েছি, লিঙ্কার কি করবে, ওই লাইব্রেরি ফাইলসের কোডগুলো আমাদের কোডের মধ্যে দিয়ে দেয় বলেই ওটা সাইজটাও বড় হয়ে যায়। দেখো 1 কেবি ছিল, সেখানে 129 কেবি, এটা কিন্তু ইয়ার্কি জিনিস না, 1 কেবি থেকে 129 কেবি কিন্তু অনেক বড়, মানে অনেক পুরো লাইব্রেরিটাই, মানে এটা কিন্তু ওই শুধু প্রিন্টএফ ফাংশনের কোডটা না, কিন্তু stdio.h এর মধ্যে যা যা আছে, এই হেডার ফাইলের মধ্যে যা যা আছে সেইগুলো সব, যেহেতু আমি এই লাইব্রেরিটাকে আমাদের এখানে লিঙ্ক করিয়েছি, মানে আমি ইনক্লুড করিয়েছি, ইনক্লুড মানে লিঙ্ক করানো, ইনক্লুড কথাটা আরেকটা মিনিংও বলতে পারো, কি এটাকে আমি লিঙ্কও করানো বলতে পারো। তো পুরো এই stdio.h যে লাইব্রেরির মধ্যে যা যা কোড আছে সব কি করবে লিঙ্কার, নিজের ওই যে এই যে ওবিজে ফাইলটাকেই পরবর্তীকালে এক্সিকিউটেবল ফাইল তৈরি হচ্ছে এই জিনিসগুলোকে লিঙ্ক করিয়ে। তাহলে ওবিজে ফাইলের মধ্যে এইগুলোকে যেই ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে লিঙ্কার কি করলো, এটাকে .exe ফাইলে কনভার্ট করে দিল, আর কিছুই না। তাহলে কম্পাইলার কি করে, সোর্স কোড মানে .c থেকে .obj তে কনভার্ট করে, আর .abj এর মধ্যে লিঙ্কার কি করছে, যেগুলো যে লাইব্রেরিগুলো আমরা চেয়েছি আমাদের প্রোগ্রামে আমরা ইনক্লুড করেছি, তার কোডগুলোকে লিঙ্ক করে .exe ফাইলে কনভার্ট করে দেয়। এটা কিন্তু বেসিক অ্যাপ্রোচ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই
সিনট্যাক্টে বা এই সার্কেলে চলে, কিন্তু বুঝতে পেরেছো, এই সাইকেলে, এই ওয়েতে, এই ফ্লোতে চলে। প্রথমে কম্পাইলার কম্পাইল করে ওবিজে ফাইল থেকে, সি ফাইল থেকে, ডট সি আমাদের সোর্স ফাইল থেকে আমাদের ওবিজে ফাইলে কনভার্ট করে। তারপর সেই ওবিজে ফাইলটা ফার্দার লিঙ্কার কি করে, যে লাইব্রেরি রেফারেন্সগুলো আমরা বা ইনক্লুড করেছি আমাদের প্রোগ্রামে, সে তার কোডগুলোকে আমাদের ওবিজে ফাইলের মধ্যে ঢুকিয়ে, সেই ওবিজে ফাইলটার মধ্যে ঢুকিয়ে লিঙ্কার কি করে একটা ইএক্সি বা এক্সিকিউটেবল ফাইলে কিন্তু কনভার্ট করে দেয়। এইভাবেই কিন্তু একটা ডট ইএক্সি ফাইল তৈরি হয়। তার মানে আমরা যে সি ফাইলটা লিখছি, সি ফাইলটা এই এত প্রসেস বা এত স্টেপসের পর গিয়ে আমাদের একটা ডট ইএক্সি ফাইল তৈরি হয়, যেটা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে গেলে, উইন্ডোজ প্ল্যাটফর্মে, কিন্তু এটাকে মাথায় রাখবে, উইন্ডোজেই কিন্তু ডট ইএক্সি চলে, ম্যাক ওএসে চলবে না। যে কোনো উইন্ডোজ মেশিনে গিয়ে তুমি যদি এই হ্যালো ডট ইএক্সি কে চালাও, তোমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আউটপুট কিন্তু তোমরা দেখতে পারবে। এই ছিল বেসিক স্ট্রাকচার অ্যান্ড সিনট্যাক্ট অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুবই ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।